জ্ঞান ফিরেছে তামিম ইকবালের, হার্টে পরানো হয়েছে একটি রিং। কথা বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে। ঈদকে সামনে রেখে আগেভাগে ঢাকা ছাড়া শুরু করেছে অনেকে, এবার 10টি বিশেষ ট্রেন। দীর্ঘ প্রতীক্ষিত চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি সার্ভিস চালু, নদীবন্দর সহ সন্দ্বীপের উন্নয়নে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। বিস্তারিত। হার্ট অ্যাটাকের পর তামিমের হার্টের একটি ব্লকে রিং পরানো হয়েছে। জ্ঞান ফিরেছে তার। সিসিওতে কথা বলেছেন পরিবারের সদস্যদের সাথে। বিকেএসপির 3 নম্বর মাঠে সকালে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন। এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। হার্ট অ্যাটাক হলে প্রথমে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই রিং পরানো হয় এই ক্রিকেটারকে। এখন তার অবস্থা স্থিতিশীল। তিনি এখন নিবিড় পর্যবেক্ষণে আছেন। হাসপাতালে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই নাফিস ইকবাল সহ পরিবারের সদস্যরা উপস্থিত আছেন। তামিমকে দেখতে হাসপাতালে যান বিসিবির সভাপতি ফারুক আহমেদও। এর আগে তার অসুস্থতার খবরে 19তম বোর্ড সভা স্থগিত করে বিসিবি। তামিমের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এই মুহূর্তে সাভারের কেপিজে স্পেশালিস্ট হাসপাতালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মনির হোসেন খান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মনির, তামিম ইকবাল এখন কেমন আছেন আর চিকিৎসকরা কি বলছেন? মিথিলা, আপনি জানেন যে আজ সকালবেলা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। সাথে সাথে বিকেএসপিতে ছিলেন তিনি। বিকেএসপি থেকে তাকে ফজিলতুন্নেসা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার একটা এনজিওগ্রাম করার পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল, যে হেলিকপ্টার নিয়ে আসা হয়েছিল, কিন্তু তাৎক্ষণিকভাবে তিনি আবার অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুতই আবার ফজিলতুন্নেসা হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে তার এনজিওগ্রাম শেষে তার হার্টে একটা ব্লক পাওয়া যায় এবং তাকে রিং পরানো হয়েছে। আমাদেরকে ডাক্তাররা, এখানকার যে চিকিৎসা দায়িত্বরত ডাক্তার ছিলেন রাজীব হাসান, তিনি জানিয়েছেন যে তার অবস্থা এখন ভালো আছে, তার অবস্থা স্থিতাবস্থায় আছেন, তিনি স্টেবল আছেন এবং তাকে একদিনের 24 ঘন্টার রেস্টে রাখা হয়েছে। 24 ঘন্টা পর তার অবস্থা বুঝে তাকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তাকে কি করা হবে, তাকে আবার ঢাকায় নিয়ে যাওয়া হবে কিনা বা অন্য কোনো হাসপাতালে রেফার করা হবে কিনা বা এখানে থাকবেন কিনা, এটা 24 ঘন্টা পরে জানা যাবে। আর এই মুহূর্তে তার এই ঘটনা শোনার পর তারা অসুস্থতা শোনার পরপরই বিসিবি পরিচালক থেকে শুরু করে সবাই এখানে একে একে আসছেন। সকালবেলা বিসিবি প্রেসিডেন্ট এসেছিলেন, আজকে বোর্ড মিটিং ছিল, সেটাও ক্যান্সেল করা হয়েছে। তার সতীর্থরা যারা ছিলেন মাঠে, তারা খেলা শেষ করে এখন কিন্তু 4টার দিকে আমরা দেখতে পাচ্ছি অনেকে, মুশফিক এসেছেন, মাহমুদুল্লাহ রিয়াদ এসেছেন, পরে মিরাজরাও এসেছেন, একে একে অনেকেই আসছেন। যদিও ডাক্তাররা বলেছেন যে তারা এখন রেস্টের দরকার এবং তাকে পূর্ণ বিশ্রাম এবং তাকে যেন ডিস্টার্ব না করা হয়, সেটার জন্য ডাক্তাররা বারবার বলছেন। তবে ডাক্তারদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে তার অবস্থা এখন অনেকটাই ভালো। তাকে দ্রুতই হয়তো রেফার করা হবে বা অন্য ব্যবস্থা দেওয়া হবে। মিথিলা, এই ছিল সর্বশেষ। মনির, আপনাকে ধন্যবাদ। প্রিয়জনের টানে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। ভিড় এড়িয়ে আগেভাগে স্বাচ্ছন্দ্যকে বেছে নিচ্ছেন অনেকে। এবার এই যাত্রা চলবে 10টি বিশেষ ট্রেন। শিডিউল ঠিক থাকা এবং অনলাইনে টিকিট কাটতে পেরে স্বস্তিতে ট্রেন ভ্রমণ করছে ঘরমুখী মানুষ। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। ঈদের এখনও সপ্তাহখানেক বাকি, কিন্তু ছুটি থাকায় বাড়ি ফিরতে অনেকে ভিড় করছেন বাস কাউন্টারগুলোতে। অনেকে চাপ সামলাতে পরিবার পরিজনকে আগেভাগেই পাঠিয়ে দিচ্ছেন গন্তব্যে। তবে হাতে আরও সময় থাকায় কাউন্টারগুলোতে নেই বাড়তি চাপ। আমি আরও আগে টিকিট কেটে রেখেছিলাম। আমার ভার্সিটি অফ হয়ে গেছে, এক্সামও শেষ হয়ে গেছে, এই কারণে আগে থেকেই চলে যাচ্ছি, কারণ পরে অনেক ভিড় হবে। ওদেরকে পাঠাই দিচ্ছি, আমি পরে যাব, আমি অফিস শেষ করে পরে যাব। আমি গেলবার আমার এই এমন দিনও গাড়ি ফিল আপ ছিল, এখনো আমার অনেক গাড়ির 10 সিট 20 সিট করে খালি আছে। আজ থেকে ট্রেনে ঈদের আগাম টিকিট কাটা যাত্রীরা বাড়ি ফিরতে শুরু করেছে। অনলাইনে টিকিট কাটায় বাড়তি ভোগান্তি নেই, ঠিক আছে ট্রেনের শিডিউলও। রমজানের শেষ সময়টা মা বাবার সাথে কাটাইতে চাই আর কি, এই জন্য একটু আগে যাও। 1-2 মিনিটের মধ্যে সব টিকিট বুক হয়ে যায় আর কি, একটু স্ট্রাগল হয়। তো
টিকিট ম্যানেজ হয়েছে কোনো মতে, যাতে কোনো ঝামেলা না হয়, কোনো যানজটে না পড়ি, তার জন্য আগে যাওয়া। কোনো ভোগান্তি নয়, বাট আগে যাওয়ার কারণ হচ্ছে পরে মানে ফেস না করতে হয়, প্রবলেম ফেস না করতে হয়, সবার সাথে একসাথে গ্যাদারিং না করতে হয়, এর জন্য আগে যাওয়া। ট্রেনের চাপ তেমন কোনো লোকজনের খুব একটা হ্যাসেল আমাদের করতে হয় নাই, সব কিছু মিলে অনেক সুন্দর লাগতেছে আর কি, যাওয়া জার্নিটা একটা এনজয়ফুল মনে হচ্ছে। স্কুল কলেজ ছুটি থাকায় নানুবাড়ি দাদুবাড়ি যাওয়ার অন্যরকম আনন্দে শিশু কিশোররা। আমরা যাচ্ছি হলো আমাদের নানু বাড়িতে, দাদু বাড়িতে যা খুশি তাই করবো। ওইখানে 3টা ভাই আছে, ওদের সাথে খেলাধুলা করবো। কলেজ খুলে দিবে, তারপর ঝামেলা হয়ে যাবে, প্রেশার পড়ালেখা, তো এক ছুটি পাইছি, এখন ঘুরতে যাব। অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে এবার ঈদে 10টি বিশেষ ট্রেন চলবে জানিয়েছেন ট্রেন কর্তৃপক্ষ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। 2016 সালের 26 জুলাই রাজধানীর কল্যাণপুর জাহাজ বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে 9 জনকে হত্যা মামলায় সাবেক আইজিপি AKM শহীদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও এসপি জসিমউদ্দিন মোল্লাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। এই 3 আসামিকে আগামী 7 মে আবারও হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় তদন্ত প্রতিবেদন 1 মাসের মধ্যে দিতে বলা হয়েছে। এছাড়া মিরপুরে আরেকটি মামলার তদন্ত প্রতিবেদন 3 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। পরে গণমাধ্যমকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলা ও আসামি গ্রেফতারের সংখ্যা নিয়ে কিছুটা অসন্তোষ জানিয়ে জনবল বাড়ানোর তাগিদ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদেরকে জঙ্গি হত্যা করা হয়েছে বলে তারা প্রচার করে। আমরা তো মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে প্রথমেই হাজার হাজার মানুষকে আমরা গ্রেপ্তার করতে চাইনি। আমরা তদন্তের মাধ্যমে প্রথমে তো মাস্টারমাইন্ডদেরকে বের করার চেষ্টা করছি এবং সরাসরি যারা সম্পৃক্ত গ্রাউন্ডে ছিল সেগুলোকে আগে আইডেন্টিফাই করা হচ্ছে এবং ক্রমান্বয়ে এর সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে আইডেন্টিফাই করা হবে। এটা আমরা আদালতকে জানিয়েছি। জনবল বাড়ানোর জন্য সরকার ভাবছেন, তদন্ত সংস্থার ব্যাপৃতি বাড়ানোর জন্য কাজ চলছে, ইভেন ট্রাইব্যুনালও সংখ্যা বাড়ানোর জন্য সরকারের বিবেচনায় আছে। অবশেষে স্বপ্ন পূরণ হলো চট্টগ্রামের দ্বীপ উপজেলার সন্দ্বীপবাসীর। চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে চালু হলো তাদের দীর্ঘ প্রতীক্ষিত ফেরি সার্ভিস। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নদীবন্দর চালু করা সহ সন্দ্বীপের উন্নয়নে একগুচ্ছ উদ্যোগের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সন্দ্বীপের প্রবাসীদের বিশাল রেমিটেন্স পাঠানোর কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘ 50 বছরে যা হয়নি তা করেই দেশকে এগিয়ে নিতে হবে। নৌ রুট চালু উপলক্ষে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এর আগে সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে ফেরি সার্ভিস উদ্বোধন করেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। এ সময় সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রোজানা হাসান, উপদেষ্টা ফারুকি আজম, অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার ও ফরিদ আক্তার। পরে 6 উপদেষ্টা ফেরিতে চড়ে সন্দ্বীপ উপজেলা পরিষদ চত্বরে পৌঁছান। সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কবিরা উত্তরসভা কাজ উন্মুক্ত করা, ঢাকা কবিরা বাস চালু করা, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নৌকার নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে, এটি আমরা আশা করব। 50 বছরেও যে কাজ হয়নি, আজকে সেটি খুব কম সময়ে সম্পন্ন করেছেন তারা। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা করবেন বলে আশা রাখি। এইভাবে ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশ এগিয়ে যাবে। এই ছিল এখনকার মতো। ধন্যবাদ সবাইকে।